প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গতকাল দৈনিক যুগান্তর এনসিপি নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদের একজন সদস্য ডাক্তার মাহমুদা হক মিতুর একটি ফেসবুক পোস্ট ছাপিয়েছে দৈনিক যুগান্তর। তো সেই পোস্টটি আমার পড়ার সুযোগ হয়েছে, নানা কারণে এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। প্রিয় দর্শক শ্রোতা, কারো মনে হতে পারে যে এইটি একজনের একটি পোস্ট, সো এখানে গুরুত্বপূর্ণ কি আছে। আসলে চাইলে তার এই পোস্টটিকে একটি জাস্ট অ্যানাদার পোস্ট, একটি মামুলি বক্তব্য কারো, সেই হিসেবে দেখা যেতে পারে। আর তার পোস্টের গভীরে ঢুকলে দেখা যাবে কতগুলো জনগুরুত্ব সম্পন্ন প্রশ্ন উত্থাপন করেছে পোস্টটি। তিনি করেননি, কিন্তু তার পোস্টের বক্তব্য করেছে। প্রিয় দর্শক শ্রোতা, যেই প্রশ্নগুলো আসলে আমাদের অনেকের মধ্যেই আছে, কিন্তু এগুলোর জবাব নেই। প্রশ্নগুলো আছে, এখন না, অনেক বছর থেকে আছে প্রশ্নগুলো। তো দেরি না করে তার পোস্টে ঢুকে যাব। মাহমুদা মিতু, সরি আমি বোধহয় তার নামটি ভুল বলেছি, ডাক্তার মাহমুদা মিতু, দুঃখিত সেই জন্যে। তার নামের সঙ্গে কোনো হক নেই, আমি বোধহয় হক বলেছিলাম। তো ডাক্তার মাহমুদা মিতুকে আমরা অনেক দিন থেকেই চিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকবার তিনি আলোচনায় এসেছিলেন বিভিন্ন কারণে, ইতিবাচক কারণেই, কোনো নেতিবাচক কারণে না। বক্তব্য দিয়েছেন বিভিন্ন সময়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক বক্তব্য নিয়ে আমিও হয়তো অতীতে কন্টেন্ট বানিয়েছিলাম, আমার যদি মনে পড়ে। তো আজও আবার তাকে নিয়ে কথা বলার সুযোগ হলো। তো তিনি গত মঙ্গলবার দিন এই পোস্টটি দিয়েছেন আসলে তার ফেসবুকে, আর সেটি যুগান্তর শেয়ার করেছে। হেডলাইন দিয়েছে যুগান্তর, সংসদ সদস্য মাহমুদা মিতুর সংসদে যাতায়াত নিয়ে বিষয়টি। তো তিনি কিভাবে সংসদে যাতায়াত করেন? নিশ্চয়ই তিনি ঢাকা শহরে কোথাও থাকেন, সেখান থেকে তাকে হয়তো শেরেবাংলা নগরে আমাদের জাতীয় সংসদে যেতে হয়। তো তিনি তার একদিনের অভিজ্ঞতা শেয়ার করছিলেন যে সংসদ কার্যাবলী শেষ হওয়ার পর সন্ধ্যা 7টার দিকে তিনি চেষ্টা করছিলেন একটি যানবাহন ধরবার জন্যে গন্তব্যে ফেরার উদ্দেশ্যে। তো তার পোস্ট থেকে জানতে পারলাম যে সংসদ ভবনে ঢোকার সময় উবার অ্যালাউ করা হয়, বা নির্দিষ্ট জায়গা পর্যন্ত উবার কিংবা অন্যান্য যানবাহন যেতে পারে, বাট বেরোবার সময় সেখানে উবার পাওয়া যায় না, বা উবার ঢোকবার কোনো ব্যবস্থা নেই। ফলে 1 কিলোমিটারের মতো পথ হেঁটে এসে উবার কিংবা সিএনজি চালিত অটোরিকশা কিংবা অন্য কিছু নিতে হয়। তো এইটি তার বক্তব্যে এসেছে পুরোপুরি। আর আরও কিছু কথা এখানে আছে, যেমন তিনি বলেছেন যে ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবস্থা ছিল সংসদ সদস্যদের জন্য, তো সেটি এখন নেই। তো থাকলে হয়তো আমাদের মতো সংসদ সদস্যদের জন্যই থাকতো। সঙ্গে সঙ্গে তিনি আবার বলেছেন, কিন্তু আমাদের মতো সংসদ সদস্য আর কজন? আমরা তো 2-3 শতাংশ, 2 বা 3 শতাংশ হব বড়জোর। তো আমাদের জন্যে হতো না এই জন্যে, কারণ কয়েক দশক ধরে আমাদের মতো সংসদ সদস্য জাতীয় সংসদে ঢোকেনি। সঙ্গে তিনি এটিও অ্যাড করেছেন। এবং শুধু তিনি নিজে না, আরও কয়েকজন সংসদ সদস্যের নাম তিনি নিয়েছেন। এর মধ্যে হাসনাত আবদুল্লাহর কথা বলেছেন, যারা নিজেরা কম বেশি অর্থ কষ্টে আছেন। মূল বিষয় কিন্তু এটি, বা তার এই বক্তব্যের মূল সুর যদি ধরি, অর্থাৎ তারা রিচ না, তাদের নিজস্ব যানবাহন নেই, প্রাইভেট কার আমরা যেটিকে বলি, কিংবা পাজেরো জিপ, ল্যান্ড ক্রুজার, অন্য সংসদ সদস্যদের যেরকম থাকে, প্রাডো থাকে, পাজেরো থাকে, ল্যান্ড ক্রুজার থাকে, মার্সিডিজ বেঞ্জ থাকে, কারো কারো বিএমডাব্লিউ থাকে, ল্যাম্বরগিনি থাকে, ওডি থাকে, আর অনেক কিছু থাকে অনেকে। সংসদ সদস্য মানেই তো এরকম। তো তিনি বলেছেন তার সেই পোস্টে যে আমাদের মতো সংসদ সদস্য তো আগে কখনো ঢুকেই নি এখানে। যারা ঢুকেছেন তাদের আগে থেকে 4টি-5টি করে গাড়ি ছিল। একদম সত্যি কথা। 4-5টি গাড়ি এবং বিশাল বড় গাড়ি বহর নিয়ে শো ডাউন করতে না পারলে তো সংসদ সদস্য হয়ে যায় না। প্রথমত আমাদের মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর যতগুলো সংসদ হয়েছে, প্রত্যেকটি সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই নব্য ধনী শ্রেণীর মানুষ, 2-1টি ব্যতিক্রম ছাড়া।
এবং বেশিরভাগ সংসদ সদস্যের অতীত ঘাটলে দেখা যাবে তারা কালো টাকার মালিক, অনেকেই ফিলথি রিচ। তো তাদের গাড়ি বহর আমরা এরকমও দেখেছি যে মনে হবে আপনার তাদের গাড়ির শোরুম রাস্তায় চলে এসেছে। এইভাবে তারা গাড়ি বহর নিয়ে শো ডাউন করেছে এবং তাদের নির্বাচনী এলাকায় জনগণের সমীহ আদায় করবার জন্যে তাদের সেই সব করতে হয়েছে, সেই সব করতে হয়। বাংলাদেশে এই প্র্যাকটিস আমরা বহু বছর থেকে দেখছি। তো বিষয়টি কিন্তু এরকম না যে ভোটাররা জানেন না তাদের এই গাড়ির উৎস কী, তাদের এই শোডাউন করবার সামর্থ্য কোত্থেকে আসে। ভোটাররা জানেন না তা কিন্তু না, জানেন। জানলেও আমরা নাগরিক হিসেবে এক ধরনের আপোষকামিতার মধ্যে আছি। আমরা মুখে অনেকেই বড় বড় কথা বলি, কিন্তু আমরা আসলে আমাদের সাবকনশাসে কিংবা অবচেতন মনে আমরা চাই আমাদের জনপ্রতিনিধি হোক ফিলথি রিচ কেউ, যার 5-7টা গাড়ি থাকবে, 50টি 100টি মোটরসাইকেল দিয়ে শোডাউন করতে পারবে, যেখানে যাবে কাঁপিয়ে যাবে। তো এরকমই আমরা চাই আমাদের সংসদ সদস্য, আমাদের জনপ্রতিনিধি। যদি না চাইতাম তাহলে এরা কিন্তু টিকতো না, এরা ক্ষমতা আসতে পারতো না। এরা ক্ষমতা এসেছেন আমাদের জন্য এসেছেন। ওই যে বলছিলাম আমরা আপোষকামী, আমরা কি চাই আসলে জানি না। আমরা এইসব ফিলথি রিচদের জনপ্রতিনিধি বানাই, সংসদ সদস্য বানাই, পরে আমরাই আবার আফসোস করি যে এরা তো দুর্বৃত্ত, এরা তো কালো টাকার মালিক, এরা তো আমাদের স্বার্থ দেখবে না, এরা তো শুধু এদের টাকা আরও বাড়াবার জন্য বহুগুণে সংসদ সদস্য হয়েছে। তাই হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা অতিথি, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। সংসদ সদস্যরা যে পরিমাণ সম্পদ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন, দেখা গিয়েছে সংসদের মেয়াদ শেষ হলে তাদের সম্পদ বহু বহু গুণে বেড়ে গিয়েছে। তো যাই হোক, আগে কেউ হয়তো একটি কোম্পানির মালিক ছিলেন, তো সংসদ সদস্য হিসেবে 5 বছর দায়িত্ব পালন করবার পর আমরা অনেককে দেখেছি গ্রুপ অফ কোম্পানিজের মালিক হতে। এরকমই ঘটেছে বিষয়টি। আর রাজনীতিকে এই দেশে অনেকেই ব্যবসা হিসেবে নিয়েছেন, এটা তো সত্যি কথা। 2-1টি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ লোক রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছেন, কারণ আগের সংসদগুলোতে বেশিরভাগ সংসদ সদস্যই ছিলেন ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা সিম্পল চিন্তা, সিম্পল বিষয়। ব্যবসায়ীরা তাদের মূল্যবান সম্পদ নষ্ট করে তাদের এমন কিছু দায় পড়েনি আপনার আমার জন্যে শ্রেষ্ঠ আইন প্রণয়ন করবার জন্যে, ভালো আইন প্রণয়ন করবার জন্যে কাঠখড় পুড়িয়ে কোটি টাকা ব্যয় করে, কোটি কোটি বলা ভালো, কোটি কোটি টাকা ব্যয় করে সংসদ সদস্য হয়েছেন আমার আপনার জন্য চিন্তা করবার জন্য, আইন প্রণয়ন করবার জন্যে, দেশের স্বার্থে, জনস্বার্থে সেবা করবার মানসিকতা নিয়ে। এইটি একটি বাচ্চাও বিশ্বাস করবে না, এবং সেগুলো বাজে কথা। তারা তাদের নির্বাচনী ইশতেহারে বলেছেন, এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়ে প্রচার করেছেন, জনদরদি অমুক ভাই, তো আর আপনাদের রক্ষা নাই, এটি মনের কথা প্রকাশ করেননি। তো এখন তারা আমাদের সেবা করবার জন্য আসেনি। আসলে তারা এসেছিলেন তাদের ক্যাপিটাল, তাদের যে পুঁজি তারা রাজনীতিতে বিনিয়োগ করেছিলেন সেটি বহু গুণে বাড়িয়ে নেবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ কিছুটা ব্যতিক্রম সেদিক থেকে। হ্যাঁ, এখানে হয়তো কক্সবাজারের বদি নেই। শেখ হাসিনা বলে বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ ডিলারকে আমরা সংসদ সদস্য হিসাবে পেয়েছিলাম, তো এখানে হয়তো বদি নেই। কিন্তু না থাকলেও এখন যারা সংসদ সদস্য আছেন সরকারি দলের, 60% তাদের মধ্যে ঋণ খেলাপি এবং ব্যাংক খেকো। ঋণ খেলাপিদের ব্যাংক খেকো বলাই ভালো। তারা ব্যাংক খেয়ে ফেলেছেন, 1-2 কোটি টাকা না, শত শত কোটি টাকা। তো তারা নির্বাচনের আগে কোনো রকমে অনেকেই কোয়ালিফাই করেছেন, তাদের ব্যাংক ঋণ রিশিডিউল করে, পুনঃতফসিল করে তারা কোয়ালিফাই করেছেন কোনো রকমে। তো আমরা এদেরই পাই। আর এই ঋণ খেলাপিরা কিন্তু তাদের গাড়ির কোনো অভাব নেই, অন্য কিছুর অভাব থাকলেও প্রত্যেকেরই 3-4-5টা করে গাড়ি আছে, থাকতেই হবে। তো এখন মাহমুদা মিতুর মতো এমপিরা, হাসনাত আবদুল্লার মতো এমপিরা, কিংবা তিনি আরো কয়েকজনের নাম নিয়েছিলেন, মানসুরা, বিএনপি দলীয় মানসুরা, একেবারেই ইয়াং লেডি। মার্দিয়ার কথা বলেছেন, জামায়াত দলীয় এমপি মার্দিয়া, তিনিও ইয়াং লেডি, একেবারেই বয়স কম। হাসনাত আবদুল্লার কথা বলেছেন, কুড়িগ্রামের ডক্টর আতিকের কথা বলেছেন। আতিকের পিএইচডি আছে কোনো একটি বিষয়ে, মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি থেকে বোধহয় তিনি পিএইচডি করেছেন, মেডিকেল ডাক্তার না। তো অর্থকরী নেই সেভাবে, অর্থাৎ গাড়ি কিনবার মতো, গাড়ি মেনটেন করবার মতো সামর্থ্য তাদের কারোই নেই। তো এই বিষয়টি নিয়ে মূলত মাহমুদা মিতু কথা বলছিলেন। তো তার ক্ষোভের কথা, কষ্টের কথা জানাচ্ছিলেন। প্রতিদিনই এরকম সংসদ চলাকালীন তাকে কখনো উবার, কখনো সিএনজি চালিত অটোরিকশা, কখনো ডিজেল চালিত অটোরিকশা অর্থাৎ ইত্যাদি যানবাহনের পেছনে তাকে ছুটতে হয়। তো এইসবের কথাই বলছিলেন, এবং তার এক বান্ধবী জাজের কথা উল্লেখ করেছিলেন। জাজ, তার এক বন্ধু বা বান্ধবী আছেন জাজ, তিনি তাকে বলেছেন জাজ হবার পর
তার কষ্ট অনেক বেড়ে গেছে, কারণ পাবলিক ট্রান্সপোর্টে আর ভ্রমণ করতে পারেন না, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় যে একজন জাজ পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করবেন, এটা কেমন হয়? মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে না। তো হ্যাঁ, আমাদের সমাজটি এরকম হয়ে গেছে। আমাদের সমাজ, আমরা অনেকেই আসলে দুর্নীতিকে প্রশ্রয় দিই, উৎসাহিত করি ক্ষেত্র বিশেষে। কারণ যেটি বলছিলাম একটু আগে, কালো টাকার মালিকদের প্রতি আমাদের এক ধরনের সমীহ আছে অনেক লোকের, সবার না থাকলেও। আমরা তাদেরকে বড় করে সালাম দিই, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সালাম দেবার সময় ছোট করে দিই, কারণ আমরা জানি তিনি ফিলথি রিচ নন, তার অনেক টাকা নেই, তিনি শান শওকাত দেখাতে পারেন না। তাই আমাদের গলাটি খুব ছোট হয়ে আসে তাকে সালাম দেওয়ার বেলা, কিংবা অনেক সময় এড়িয়ে চলি, সালামই দেই না, আরেকদিকে তাকিয়ে থাকি। আর মান্যবর কাউকে যদি সামনে পেয়ে যাই, দৌড়ে গিয়ে সালাম দেই, এরকম একটা অবস্থা। এলাকায় চৌধুরী সাহেবদের অনেক নাম ডাক, কারণ চৌধুরী সাহেবরা সবচেয়ে বড় গরু কোরবানি দেন। মুভির চৌধুরী সাহেবদের কথা বলছি, বাস্তবে চৌধুরী সাহেব অনেকে আছেন। সেই বড় গরুর কোরবানি দেওয়ার টাকার উৎস কি, সেটি নিয়ে খুব প্রশ্ন তোলে না, কিন্তু সালামটি খুব বড় করে দেওয়া হয়, সমীহ আদায় করে নিতে তারা সক্ষম হন এলাকায়। তো সমাজটি পাল্টে গেছে, আমাদের এক ধরনের সামাজিক বিবর্তন ঘটেছে, নেতিবাচক বিবর্তন, অর্থাৎ নাগরিক হিসাবে আমাদের চারিত্রিক অধপতন ঘটেছে সোজা করে বলতে গেলে। তাই আমরা যদি চাই যে আমাদের নেতারা, আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের সংসদ সদস্যরা খুব সৎ মানুষ হবেন, ভালো মানুষ হবেন, কঠিন এটি, কেন আমরাই তো হতে দিব না। এরকম একটি বৈষম্য আমি বহু বছর থেকে লক্ষ্য করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপাত দৃষ্টিতে হ্যাঁ, যারা নতুন এমপি হয়েছেন, যাদের তেমন অর্থকড়ি নেই, যাদের নাম নিলাম, এটি তাদের জন্য এক ধরনের অ্যাডজাস্টমেন্ট ক্রাইসিসে তারা ভোগেন জাতীয় সংসদে, সেটি আমরা বুঝি। কিন্তু একই সঙ্গে তাদের এটি মনে রাখতে হবে, তাদের এই আর্থিক অবস্থা, এই দীনতা, এই দারিদ্র্য, এই অবস্থা দেখেই কিন্তু ভোটাররা তাদেরকে ভোট দিয়েছেন। ফিলথি রিচ দেখে তাদের ভোট দেননি, অন্তত অন্য এলাকায় অন্যদের দিয়েছেন, কিন্তু তাদের কিন্তু এই আর্থিক অবস্থা দেখেই ভোটাররা ভোট দিয়েছেন। তো এইখানে তাদের এক ধরনের সন্তুষ্টির কারণ আছে, এবং আমি মনে করি তাদের হীনমন্যতায় ভোগবার কোনো কারণ নেই। আমরা তাদের এভাবেই দেখতে চাই, এভাবেই তাদের নির্বাচন করেছি, এবং তাদের কাছ থেকে আমরা দেখতে চাই তারা জনগণের জন্য কাজ করছেন, জনগণের পক্ষে কথা বলছেন জাতীয় সংসদে। বাকি কে কী করলো, ব্যাংক হ্যাকরা কী করলো, ভূমিদস্যুরা কী করলো, এটি তাদের দেখবার বিষয় না, সেগুলো দেখে তাদের মন খারাপ করবার কোনো কারণ নেই। তো এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ, আপাত দৃষ্টিতে মামুলি মনে হলেও আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই ডিসকোর্স জনপরিসরেও চলতে পারে, বেশি বেশি করে চলা উচিত। আর এই ডিসকোর্স আমরা যত বেশি চালাবো, তত বেশি ফিলথি রিচ, কালো টাকার মালিকেরা পিছু হটতে বাধ্য হবে। তারা এখন যে ভয় দেখাচ্ছেন, আমাদের ভয় দেখিয়ে সময় আদায় করে নিচ্ছেন কৌশলে, সেই কৌশলটি তারা কমিয়ে দেবেন, কিংবা একসময় হয়তো সেই বিষয়টি বন্ধ হবে। আর আমরা এমনই একটি বাংলাদেশ দেখতে চাই। নিশ্চয়ই আমরা 2026 সালের সংসদে আগে যা যা হয়েছিল সেগুলো দেখতে চাইনি, যদিও অনেক কিছুই আমাদের এখনও দেখতে হবে। তবে পরিবর্তনের হাওয়া লেগেছে, সেই সন্তুষ্টি কিন্তু আমাদের থাকতে হবে। যদি হাওয়া না লাগতো, তাহলে মাহমুদা মিতু বা অন্যেরা, হাসনাত আবদুল্লাহ কিংবা আক্তার হোসেন এনসিপির, কিংবা আতিক, কিংবা মার্দিয়া, কিংবা মানসুরা, এরা এমপি হতে পারতেন না। যেহেতু এরা এমপি হয়েছেন, তার মানে কম করে হলেও পরিবর্তনের হাওয়া লেগেছে, এবং এই হাওয়ায় আমাদের আরও বেশি দম লাগাতে হবে। একটি সময় হয়তো আমাদের অনেক পরিবর্তন আসবে, সময় লাগতে পারে, বাট পরিবর্তন আসবে, এবং আমরা আশাবাদী পরিবর্তন আনতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।